ফুটবল প্লেয়ার যারা বছরে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে, তবে তারা এমন এমন কিছু ভুল করে যার জন্য তাদের অনেক বড় ক্ষতি মেনে নিতে হয়। যেমন একটা কার অ্যাক্সিডেন্ট, আবার কাউকে অপহরণের পর মুক্তিপণ চাওয়া হয়, আরেকজন তো একটা অবৈধ মেনশন কিনে ফেলেছিল, এন্ড আরো অনেক কিছু। তো শুরু করা যাক নেইমারের থেকে। ঘটনাটা শুরু হয় যখন সে $25,000 মূল্যের একটা মিউটেন্ট অ্যাপ কেনে। বলে রাখি, মিউটেন্ট অ্যাপ হলো একটা সিম্পল কার্টুন ছবি যার মূল্য হাজার হাজার ডলার ধরা হয়, যেটার আক্ষরিক অর্থে তেমন কোনো কাজই নেই। তবে নেইমার এই জিনিসটা কিনতে এতটাই মগ্ন ছিল যে একসাথে সে 60টিরও বেশি NFT সংগ্রহ করে ফেলে, যার মধ্যে দুটি ব্রড অ্যাপ এমন ছিল যেগুলোর প্রতিটির দাম $5 লক্ষ করে, দুটোর দাম ছিল $1 মিলিয়ন। কিন্তু সেই মুহূর্তে নেইমার জানতো না সে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। তার এই কার্টুন পিকচার কেনার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে যায় রীতিমতো। এরপর ক্রিপ্টোকারেন্সির দাম হুড়মুড় করে কমতে শুরু করে। এখানে বলে রাখি, একমাত্র ক্রিপ্টোকারেন্সিতেই এই NFT কেনা যায়। আসলে তখন একটা গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে যে বেশিরভাগ NFT প্রজেক্টের দাম কিছুদিনের ভিতরে একেবারে $0 চলে আসবে, এবং কয়েক মাসের মধ্যে নেইমারের সেই $1 মিলিয়ন অ্যাপগুলোর দাম 90% কমে যায়, এবং সবকিছু পুরোপুরি ভেস্তে যাওয়ার আগেই নেইমার হুঁশে ফিরে আসে এবং বাধ্য হয়ে $1 লক্ষ দিয়ে সেই অ্যাপগুলো বিক্রি করে দেয়। আসলেই সে সময় তার পরিস্থিতি আরো খারাপের দিকে যায় যখন তাকে আইনি জটিলতায় পড়তে হয়। এই ব্রড অ্যাপ প্রজেক্টের বিরুদ্ধে ঠিক $4 বিলিয়ন মামলা করা হয়, এই অভিযোগ তুলে যে অ্যাপ প্রজেক্ট তারা নেইমারের মতো তারকাদের দিয়ে তাদের NFT গুলোকে উন্মাদ প্রচারণা চালাচ্ছে, যাতে করে সেগুলোর দাম সবার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হয়। যদিও এই প্রজেক্টের সুনাম আর নেই বললেই চলে, তবে জাস্ট একটা কার্টুন পিকচারের জন্য নেইমারকে $9 লক্ষ হারাতে হয়েছিল, আর তার সাথে আইনি ঝামেলাও পোহাতে হয় তাকে। তবে 2022 সালে রোনালদো কোটি কোটি টাকা হারানোর সাথে সাথে তার একজন সহকারীকেও হারাতে বসেছিল। ক্রিস্টিয়ানো রোনালদো বেশ লাক্সারি লাইফ লিড করে থাকেন। তার কার কালেকশনে আছে 20টিরও বেশি সুপার কার ও লাক্সারি সব গাড়ি, যার আনুমানিক মূল্য দাঁড়ায় $20 থেকে $25 মিলিয়ন বা তারও অনেক বেশি। সেই সময় এদের মধ্যে সবচেয়ে প্রিয় গাড়িটি ছিল বুগাটি ভ্যারেন, যার মূল্য ছিল $2 মিলিয়ন। গাড়িটা দেখতে বেশ স্টাইলিশ লাগে, তাই যখন রোনালদো এইটা রাস্তায় নামাতেন তখন সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনায় থাকতেন। অন্যদিকে 2022 সালে স্পেনের একটা দ্বীপে তার জীবনের সবচেয়ে সেরা ছুটি কাটাতে থাকেন নিজের পরিবারের সাথে। তবে সে সময় তিনি চিন্তা করছিলেন সেই প্রিয় গাড়িটার কথা, তাই তিনি তার এক সহকারীর মাধ্যমে এটা তার কাছে নিয়ে আসার জন্য তার গ্যারেজে পাঠিয়েছিলেন তাকে। তার সহকারী গাড়িটা আনার সময় বেশ ভালোভাবেই চালাচ্ছিলেন, কিন্তু মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার/আওয়ার গতিতে তুলতে পারে গাড়িটা, যেটাতে অভ্যস্ত ছিল না সেই সহকারী, এবং হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই সেই গাড়িটা একটা পাথরের দেয়ালে ক্র্যাশ করে দেয় এবং গাড়িটার সামনের অংশে ব্যাপকভাবে ক্ষতি হয়। এইটা বাদেও গাড়িটা একটা বাড়ির দেয়ালে ধাক্কা দেয়, এতে করে সেটা ছিটকে চলে যায়। তা বাদেও বাড়িটির একাধিক পিলার ক্ষতিগ্রস্ত হয়, এবং কিছু প্রতিবেদন অনুযায়ী গাড়িটি এমন জায়গায় ঢুকে পড়ে যেখানে বিউটেন গ্যাসের সিলিন্ডার রাখা ছিল, তবে বিস্ফোরণ ঘটেনি, এবং ভাগ্যবশত এই ঘটনায় কারো প্রাণহানিও ঘটেনি। এইসব ঘটে যাওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো এই বাড়ির মালিককে সমস্ত ক্ষতিপূরণ দেবেন বলে জানান। এইটা তো ছিল জাস্ট কয়েক মিলিয়ন ডলারের ব্যাপার, কিন্তু মেসি এই অবৈধ বিলাসবহুল মেনশন কিনে প্রায় এর 4 গুণেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। সময়টা ছিল 2022 সাল। মেসি সবেমাত্র তার স্বপ্নের বাড়ি খুঁজছিল, যেখানে বিলাসবহুল সব সুবিধা থাকবে, যেমন সমুদ্রমুখী বিশাল টেরেস, আধুনিক জিম, গার্ডেন, সুইমিং পুল, ডিজে বুথ, বিশাল বেডরুম সহ উন্নত সব প্রযুক্তি। আর তাই সে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিলাসবহুল দ্বীপ ইবিজাতে ঘুরতে যায়, যা ভূমধ্যসাগরে অবস্থিত। সেখানে যাওয়ার পর অবশেষে মেসি তার স্বপ্নের বাড়ি খুঁজে পায়, এবং সে ওইটা $12 মিলিয়ন দিয়ে কিনে নেয়। এইটাই সেই বাড়ি যেখানে মেসি তার মন মতো সব বিলাসবহুল সুবিধা পেয়ে যায়। কিন্তু বিপত্তি বাজে তখন যখন সে বাড়িটি কিনে নেওয়ার পর জানতে পারে যে তার বাড়িটি একটি অবৈধ স্থাপনা। মেসি বুঝতে পারে যে এই বাড়িটা যে ব্যবসায়ীর কাছ থেকে সে কিনেছে সে তার কাছ থেকে অনেক তথ্য গোপন করে রেখেছিল, এবং সরকারকে উপেক্ষা করে এই বাড়িটার কিছু অংশ তৈরি করেছিল। ফলে মেসিকে এক জটিল আইনি ঝামেলায় পড়তে হয়। সরকার সাফ তাকে জানিয়ে দেয় যে তার বাড়িটি একটি অবৈধ স্থাপনা, কারণ এটি মূলত মাত্র 4টি বেডরুমের জন্য বানানো হয়েছিল। তবে মেসি যার থেকে বাড়িটা কিনে নেয় সে ওই বাড়িটার গ্যারেজের অংশকে থাকার ঘরে রূপান্তর করেছিল, অতিরিক্ত কক্ষ যোগ করে এবং বেশ কিছু কাঠামোতে পরিবর্তন নিয়ে আসে। এই সকল পরিবর্তন চলে সরকারের কোনো অনুমতি ছাড়াই, কোনো রকম বিল্ডিং পারমিট ছাড়াই। যদিও এই ঘটনায় মেসির প্রকাশ্যে কোনো দোষ ছিল না, কিন্তু সে যেহেতু এখন বাড়ির মালিক তাই তাকেই আইনি ঝামেলা পোহাতে হচ্ছে। তাই পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত মেসি সেই বাড়িতে থাকতে পারবে না, এবং পরে মেসি আইনজীবী নিয়োগ করে
করে এই মামলা লড়ার জন্য। আর এখন 2026 সাল, মামলা এখনো চলমান অবস্থায় রয়েছে। সম্প্রতি এমনও কথা উঠছে যে যদি বাড়িটা বৈধ প্রমাণ করা না যায় তবে বাড়িটির বাড়তি কিছু অংশ ভেঙে ফেলতে হবে তাকে। সুতরাং তার কাছে এক পর্যায়ে আর হয়তো কোনো অপশনই থাকবে না, তাই হয়তো সেই বাড়িটার কিছু অংশ তাকে ভেঙে ফেলতে হবে ভবিষ্যতে। এবং ধারণা করা হচ্ছে এই ঘটনার জন্য তার কমপক্ষে $8 মিলিয়ন ক্ষতি হতে যাচ্ছে। মেসি তো জাস্ট কয়েক $মিলিয়ন হারাতে যাচ্ছে, যা ইচ্ছা করলেই সে পরে ইনকাম করতে পারবে। কিন্তু কানাডিয়ান এই ফুটবল তারকা তার জীবনের সকল অর্জন একেবারে হারিয়ে এখন পুরোপুরি নিঃস্ব। তার কাছে রাতে থাকার মতো একটা বাড়িও নেই। তিনি 1986 সালে কানাডার জাতীয় দল থেকে ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছিলেন। তার খেলোয়াড় জীবনের অর্জন বেশ অনেকগুলোই, যেমন তিনি 46টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, একজন ডিফেন্ডার হিসেবে বহুল পরিচিত ছিলেন, অলিম্পিকেও অংশগ্রহণ করেছেন এবং অবশেষে তিনি একজন সফল কোচও। তবে এই সব কিছুর আড়ালে গোপনে অনেক আগে থেকে মাদকাসক্ত ছিলেন। 1998 সাল থেকে তিনি বছরের পর বছর এই মাদকাসক্তি ছাড়ার কথা ভেবেছেন এবং 2009 সালের সময় তিনি এতটাই আসক্ত ছিলেন যে কয়েক মাসের মধ্যেই অতিরিক্ত মাদকাসক্তির ফলে তার সকল সঞ্চয় শেষ হয়ে যায়। অবশেষে এখন তার অবস্থা একজন গৃহহীন এবং এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো আর রাতে পার্কের বেঞ্চে ঘুমানো, এটি যেন ফুটবলার পল জেমসের প্রতিদিনের জীবন। যাই হোক, ফুটবলার পল পগবার সাথে এমন এক ঘটনা ঘটে যা সিনেমার কাহিনীকেও হার মানায়। পল পগবার দিকে বন্দুক তাক করে 13 মিলিয়ন ইউরো মুক্তিপণ চাওয়া হয়। আসলে ঘটনাটা শুরু হয় যখন তিনি ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসেন এবং অপরদিকে তিনি তার শৈশবের বন্ধুদেরকে বিনামূল্যে নিজ বাড়িতে থাকতে দিয়েছিলেন এবং বছরের পর বছর তাদেরকে অর্থ সহায়তা দিতেন। তবে একদিন এমন হলো যখন পগবার উদারতার সুযোগ নেওয়া হলো। পগবার একটা ব্যাংক ক্রেডিট কার্ড তার অনুমতি না নিয়ে সেটা ব্যবহার করে $2 লক্ষ উইথড্র করে তারা। আর পগবা এই ঘটনা জানতে পেরে তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখে আর তাদেরকে কোনো রকম অর্থ সহায়তা দেওয়া বাদ দিয়ে দেয়। তবে এরপর যা ঘটেছে তা না ঘটলেও পারত। আসলে তখন তার বন্ধুদের মনে আলাদাই ভাবনা চলছিল। 2022-এর 19 থেকে 20 মার্চ রাতে প্যারিসে তার এক বন্ধুর সাথে স্বাভাবিকভাবেই দেখা করেন পগবা এবং কয়েকজন এসে তাকে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তার ফোন বন্ধ করতে বাধ্য করা হয় তাকে এবং তার দিকে বন্দুক তাক করে রাখা হয় এবং 13 মিলিয়ন ইউরো দাবি করা হয়। আর পগবাকে বলা হয় যে যদি তাদের 13 মিলিয়ন ইউরো না পাঠানো হয় তবে তাকে মেরে ফেলা হবে। আর সেই সময় তার কাছে এতগুলো ক্যাশ টাকা ছিল না, তাই তিনি তাদের $1 লক্ষ দিয়ে সেখান থেকে বের হতে সক্ষম হয়েছিলেন, যদিও $1 লক্ষ কম নয়। যাই হোক, সেখানে থাকা অবস্থায় পগবা সেই লোকগুলোকে চিনতে পেরেছিলেন, যদিও তাদের কিছু লোক মুখোশ পরেছিল। তাই এসব ব্যাপারে তিনি পুলিশকে জানান যে তাকে যারা অপহরণ করেছিল তারা আর কেউ নয়, তারা হলো তার শৈশবের বন্ধু এবং তার আপন ভাই ম্যাথিয়াস। এবং এই ঘটনা কেবলই চারদিকে ছড়িয়ে পড়ে। The police investigation both in France and in Italy that Mathias Pogba and some childhood friends have tried to get some money off Paul Pogba. There have been some threats, they came to his house. তখন পুলিশ তাদের তদন্তের কাজ শুরু করে দেয় এবং তারপরে পুলিশের তদন্ত থেকে আমরা জানতে পারি পুরো বিষয়টা। পগবার শৈশবের বন্ধু এবং তার ভাই ম্যাথিয়াস আগে থেকেই পগবার অর্থ হাতানোর চেষ্টা করছিল আর তার বন্ধুরা এটাও স্বীকার করে যে তারাই পগবার ব্যাংকের কার্ড থেকে $2 লক্ষ উইথড্র করেছিল। শেষ পর্যন্ত পগবা একটা বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায় এবং অপরাধীদের সাজা হয়। তবে আমার মনে হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ভিনিসিয়াস জুনিয়র। সে মাত্র 22 বছর বয়সে $45 মিলিয়ন হারিয়েছে, যা বাংলা টাকায় দাঁড়ায় 550 কোটি টাকা। আসলে বেশ কয়েক দশক ধরে ব্রাজিলের সব বড় বড় ফুটবল তারকা নাইকির স্পন্সর করে আসছিল আর তারই ধারাবাহিকতায় ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে নাইকি তাকে 10 বছরে $75 মিলিয়ন অফার দেয় আর তাতে ভিনিসিয়াস রাজিও হয়ে যায়। এরপর তার সাথে সবকিছু ঠিকঠাকই চলছিল এবং তখন সে মনে করলো যে এখন তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত একজন বেস্ট প্লেয়ার হওয়া। তাই ভিনিসিয়াস তখন বেছে নেয় ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব রিয়েল মাদ্রিদকে। তবে এটি নাইকির পছন্দ ছিল না, কারণ নাইকির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাস তাদের সাথে রিয়েল মাদ্রিদের দীর্ঘদিনের স্পন্সরশিপ ছিল। তাই এই ঘটনাকে নাইকিকে বুকে পাথর বেঁধে বাধ্য হয়ে মেনে নিতে হয়েছিল সে সময়, কারণ চুক্তি ভঙ্গ করলে অনেক বড় জরিমানা গুনতে হবে কোম্পানিটিকে। তাই নাইকি ইচ্ছা করে খেলার সময় ভিনিসিয়াসকে তাদের
পুরনো মডেলের কিটগুলো দিয়েছিল, যাতে করে খেলার সময় তার পারফরমেন্স ড্রপ হয় এবং সে কম অ্যাটেনশন পায়। বলা চলে একজন দুর্দান্ত প্লেয়ারকে কোম্পানিটি কোণঠাসা করে রাখার চেষ্টা করেছিল। এরপর বিশ্বকাপের সবচেয়ে বড় ঘটনাটি ঘটে 2022-এর 24শে নভেম্বর। এই দিনটি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। তাই নাইকি একটা স্পেশাল বিজ্ঞাপনগুলোর একটি প্রকাশ করে এবং এতে অন্য সব প্লেয়ার থাকলেও একমাত্র নাটকীয়ভাবে ভিনিকে কোথাও দেখা যাচ্ছিল না। এবং বলে রাখি, তারপরে কোম্পানিটি আরো একটি বিজ্ঞাপন প্রকাশ করে যেখানে ব্রাজিলের সব প্লেয়ার থাকলেও আগের ঘটনার মতো একমাত্র ভিনিকে এখানে কোথাও দেখা যায়নি। তাই এইবার ভিনিসিয়াস একটি কঠোর সিদ্ধান্ত নিল। সে এইবার কোম্পানিটির সাথে সকল চুক্তি শেষ করবে বলে মনস্থির করেছে। তাই সে এই জন্য তার আইনজীবীদের নিয়োগ করে এবং বেশ কয়েক মাস এই বিরোধ চলতে থাকে তাদের মধ্যে। আর বেশিরভাগ বিশ্লেষকই মনে করেন যে এই দুই পক্ষের আদালতের বাইরেও একটি সমঝোতা হয়েছিল এবং শেষ পর্যন্ত ভিনিসিয়াস এই চুক্তি থেকে বের হতে সক্ষম হয়। আর যেহেতু বেশ কয়েক বছর চুক্তির মেয়াদ বাকি ছিল, কিন্তু তার আগেই তা বাতিল করা হয়। তাই ধারণা করা হয় ভিনিসিয়াস প্রায় $45 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়।